So now we move to mitosis, right? And we know it is a type of division in which chromosome become equally distributed to the daughter cell. Mother cell যা chromosomal content ছিল, daughter cell obtain same chromosomal content. That means এইমাত্র আমরা দেখেছিলাম যে if it is mother cell and it contains 2n diploid states, আমি যদি আমাদের human body respective বলি 2n is equal to 46, isn't it? And it take part in mitotic division and it results in the formation of again 2n diploid daughter cell যাদের মধ্যেও ওই 46 খানা ক্রোমোসোমই থাকছে। তাহলে এই যে ডটার সেল তারা ইকুয়াল অ্যামাউন্টে ক্রোমোসোমাল ডিস্ট্রিবিউশন হয়েছে এবং তাই মাদার সেলের যা যা ফিচার ছিল ডটার সেলেরও সেম ফিচার এখানে আছে, and that's why mitosis is known as equational division. Equational division, right? Second point, আমরা বলছি mitosis is the most dramatic period of the cell cycle. সব থেকে ঘটনা বহুল ফেজ আমরা বলছি dramatic period of cell cycle. তার কারণ তোরা এই ফেজে যে সাবফেজ গুলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দেখতে পাস, সেখানে কিন্তু বিভিন্ন অর্গানেলস এর ইনভলভমেন্ট, বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। সো ইট ইনভলভস আ মেজর রিঅর্গানাইজেশন অফ ভার্চুয়ালি অল সেল কম্পোনেন্ট। সেলের সবকটা কম্পোনেন্ট এখানে পার্টিসিপেট করবে, তাই এটাকে আমরা বলছি ড্রামাটিক পিরিয়ড। And this mitosis was first observed by scientist Strasburger in the plant cell. তাহলে তোদের কাছে যদি জানতে চায় কোন সায়েন্টিস্ট প্লান্ট সেলের ক্ষেত্রে ডিসকভার করলেন, তাহলে তার নাম কি? স্ট্রাসবার্গার। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটার পরেই এক্সপেক্টেড কোয়েশ্চেন কি হতে পারে? কে অ্যানিমাল সেলের ডিসকভার করেছিলেন? So animal cell ক্ষেত্রে it was discovered by scientists Boveri and Fleming. Boveri and Fleming, right? So তাহলে এই মাইটোসিস প্রসেস প্লান্ট and animal তার রেসপেক্টে দুজন ডিফারেন্ট ওয়েতে ডিসকভার করলেন। সো তাহলে এই যে মাইটোসিস, সেখানে আমরা দেখেছিলাম তাকে দুটো পার্টে মেইনলি ডিভাইড। ক্যারিওকাইনেসিস, we know karyokinesis means first karyokinesis and cytokinesis. What does it mean? Karyo means nucleus and kinesis means division. Kinesis means division. So nucleus এর যে division তাকে তোরা বলেছিলিস karyokinesis, and cytoplasm এর যে division তাকে আমরা বলেছিলাম cytokinesis. And এই যে karyokinesis তাকে আমরা ডিভাইড করেছিলাম প্রোফেজ, মেটাফেজ, anaphase and telophase, তাই না? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো তাহলে দেখ এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের যে ফিচার গুলো that are very very important. So prophase is considered as the longest phase. Prophase is considered as the longest phase. এবং এই ক্ষেত্রে প্রোফেজকে আমরা দুটো ভাগে ডিভাইড করছি,
early prophase and late prophase. So during early prophase, chromosome appear like a ball of wool. আজকে এটা ধর যদি আমাদের সেলটা থাকে, তো সেই সেলের ভিতরে এটা আমার নিউক্লিয়াস, নিউক্লিয়ার পর্দা রয়েছে, নিউক্লিওলাস রয়েছে, তাই তো রে? এন্ড এই স্টেজেতে ক্রোমোসোমাল থ্রেডস গুলো এরকম ভাবে জড়িয়ে পেঁচিয়ে একটা উলের বলের মতো স্ট্রাকচার তৈরি করে থাকে আর্লি প্রোফেজ। And this stage is called spireme stage. This stage is called spireme stage. তাহলে spireme stage বলতে কাকে বলে আমরা বুঝলাম। And this prophase is marked by the initiation of condensation of chromatin to form chromosome. এখানে chromatin গুলো, chromatin threads condense to form chromosome, and shortening and further thickening of chromosome occur due to scaffold protein. এই যে chromatin threads গুলো, এইগুলো এরপর আস্তে আস্তে কনডেন্সড হয়, এবং কনডেন্স যখন হয় সেখানে একটা খুব ভাইটাল ফেনোমেনা আমরা দেখতে পাই। কি হয় না, এই যে নিউক্লিয়ার মেমব্রেন starts to disappear, তোরা পড়েছিলি নিউক্লিওলাস starts to disappear। তো তাহলে এটা যদি আমার সেলটা থাকে, আস্তে আস্তে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস যদি ডিসঅ্যাপিয়ার করে, অবলুপ্তি হয়, তাহলে তোরাই আমাকে বল নিউক্লিয়াসের মধ্যে যে ওয়াটারটা ছিল নিউক্লিওপ্লাজমে, দ্যাট ওয়াটার কামস আউট নিউক্লিয়াস থেকে সেলের বাইরে চলে আসবে, আর তার ফলে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন থ্রেডস গুলো ছিল তারা আস্তে আস্তে কনডেন্স হতে শুরু করে, রাইট? তো তাহলে এই যে কনডেন্সড হওয়ার জন্য এখন এই ক্রোমোসোমাল থ্রেডস গুলোকে এরকম ভাবে ঠিক শর্টেন একটা স্ট্রাকচার হিসাবে আমরা দেখতে পাবো। আর এই ফরমেশনটাতে ওকে যে হেল্প করছে যে প্রোটিনটা, তার নাম স্ক্যাফোল্ড প্রোটিন, রাইট? মানে কোন প্রোটিন হেল্প করলো জানতে চাইলে লিখতে পারবি তো, স্ক্যাফোল্ড প্রোটিন। সো অ্যানিমাল সেল যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে অ্যানিমাল সেলে অ্যাস্ট্রাল যে ফরমেশন, অ্যাস্ট্রাল রেজ গুলো well developed হবে, and each group of aster rays along wood central path is called aster. And এই জায়গা থেকে লেট প্রোফেজ, আর্লি প্রোফেজের পর যখন আমরা লেট প্রোফেজে যাব, সেখানে আমরা দেখতে পাবো এন্টায়ার কন্ডেনসেশন টেক প্লেস, পুরো কন্ডেনসেশন হয়ে গেছে। ক্রোমোসোমস আর seen to be composed of two chromatid, এক একটা ক্রোমোসোমে দুটো করে ক্রোম্যাটিড আছে, আর দুটো করে ক্রোম্যাটিড নিশ্চয়ই মনে পড়ছে সেন্ট্রোমিয়ার দিয়ে জোড়া থাকে, মানে এটা একটা ক্রোম্যাটিড, এটাও একটা ক্রোম্যাটিড, আর এই দুটো ক্রোম্যাটিড যে স্ট্রাকচারটা দিয়ে জোড়া রয়েছে তাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার, তাই না? মনে পড়ছে প্রাইমারি কনস্ট্রিকশন। সো তাহলে এই ক্ষেত্রেই আমরা দেখতে পাবো cells at the end of prophase, when viewed under the microscope, do not show Golgi body, endoplasmic reticulum, nucleolus, and nuclear membrane. লেট প্রোফেজে গিয়ে আমরা এই সেলটাকে যখন মাইক্রোস্কোপের নিচে দেখছি, সেখানে আমি দেখতে পাচ্ছিস তোরা, না তো নিউক্লিয়ার মেমব্রেন না তো নিউক্লিওলাস ড্র করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা গলগি কমপ্লেক্স কিছুই থাকে না, ঠিক আছে? তো তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রোফেজের ক্যারেক্টারিস্টিক ফিচার দেখলাম, সবাই বুঝতে পেরেছি? তাহলে একটু ব্রিফ করি। স্পাইরিম স্টেজ, এটার ফিচার, স্পাইরিম স্টেজ কাকে বলে বুঝতে পারলাম, ক্রোমোসোম গুলো মানে ক্রোম্যাটিনস গুলো
একটা উলের বলের মতো স্ট্রাকচার করে থাকছে, তাকে আমরা বলছি স্পাইরিন স্টেজ। এরপর কন্ডেনসেশন শুরু হচ্ছে ক্রোমাটিনের, এবং তাই স্ক্যাফোল্ড প্রোটিন ওদেরকে হেল্প করছে, অ্যান্ড আলটিমেটলি কন্ডেনসেশনের জন্য এই ক্রোমাটিনস গুলো কন্ডেন্সড হয়ে দুটো করে ক্রোমাটিড তৈরি করছে। দুটো করে ক্রোমাটিড একটা সেন্ট্রোমিয়ার দিয়ে অ্যাটাচড হয়ে একটা করে ক্রোমোজোম তৈরি করে, রাইট? আর একেবারে শেষে যখন দেখবো সেখানে না তো নিউক্লিয়াস, না তো নিউক্লিওলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স কিছুই সেখানে নেই। So this is the feature of prophase. Now we move to metaphase. So that metaphase কি হবে না, মেটাফেজ ফেজে এসে আমরা বলে থাকি the chromosome malcondensation is completed, পুরোপুরি কন্ডেনসেশন এখন কমপ্লিট হয়, and they can be observed clearly under the microscope. এই মেটাফেজ স্টেজে এসেই তোরা দেখতে পাবি খুব সুন্দরভাবে ক্রোমোজোম গুলো অ্যারেঞ্জ হয়েছে, এবং তাই এই স্টেজে এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই সেন্ট্রোমিয়ার, এই ক্রোমাটিড, এই ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, এই ক্রোমাটিড, এই ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার। অর্থাৎ এই স্টেজে এসেই আমি ক্লিয়ারলি ক্রোমোজোমকে দেখতে পাই, এবং তাই আমরা বলছি এই স্টেজে এসে আমরা ক্রোমোজোম নাম্বার কাউন্ট করতে পারি, ঠিক আছে? And this metaphase is characterized by all the chromosome coming lie to the equator. সব কটা ক্রোমোসোম এখন এই ইকুয়েটোরিয়াল রিজিয়ন, কোষের মধ্য বরাবর অ্যারেঞ্জ হয়, এবং সেখানে একটা ইকুয়েটোরিয়াল প্লেট লাইক স্ট্রাকচার তৈরি হয়। যে প্লেটটাকে, এই প্লেটটাকে আমরা বলছি ইকুয়েটোরিয়াল প্লেট অর মেটাফেজিক প্লেট, ইকুয়েটোরিয়াল প্লেট অর মেটাফেজিক প্লেট। আর এই ইকুয়েটোরিয়াল প্লেট অর মেটাফেজিক প্লেটে এসে ক্রোমোজোম গুলো অ্যারেঞ্জ হয়, and এই অ্যারেঞ্জমেন্ট is known as congregation. মানে কনগ্রেশন কাকে বলবি? যে প্রসেসে এই ক্রোমোজোম গুলো এই মেটাফেজিক প্লেটে এসে অ্যারেঞ্জ হচ্ছে, that is called congregation or metakinesis. Congregation or metakinesis, right? So তাহলে মেটাফেজে ইম্পর্টেন্ট ফিচারের রেসপেক্টে আমরা দেখলাম ফার্স্ট পয়েন্ট কি, কন্ডেনসেশন কমপ্লিট হয়েছে এই ফেজে এসে। সেকেন্ড পয়েন্ট আমরা বললাম ক্রোমোসোম গুলো তাদের মেটাফেজিক প্লেটে এসে অ্যারেঞ্জ হয়েছে, রাইট? এন্ড এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে আমরা বললাম কনগ্রেশন। বাট এটা বাদ দিয়েও আরো একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, এই ফেজে এসে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন টেক প্লেস। মনে আছে জি2 ফেজে আমরা বলেছিলাম টিবিউলিন প্রোটিন সিনথেসিস হয়, আলফা এন্ড বিটা টিবিউলিন প্রোটিন। তো সেই আলফা এন্ড বিটা টিবিউলিন প্রোটিন তৈরি করছে স্পিন্ডেল ফাইবার। তো তাহলে এখন দেখ এই সেলের দুটো পোল বরাবর এই রকম ভাবে স্পিন্ডেল ফাইবার গুলো অ্যারেঞ্জ হয়ে থাকে, রাইট? সো তাহলে মেটাফেজ মানে কিন্তু এই স্পিন্ডেল ফাইবারের পয়েন্টটাও আমাদের মনে রাখতে হবে। তো এইবার যদি আমাদের কাছে জানতে চায় যে হোয়াট আর দ্য টাইপস অফ স্পিন্ডেল ফাইবার, লেটস সি টাইপস অফ স্পিন্ডেল ফাইবার। বেল তন্তুর প্রকারভেদ। মনে রাখবো স্পিন্ডেল ফাইবারকে আমরা চারটে টাইপে ডিভাইড করছি, ক্রোমোজোমাল ফাইবার, ক্রোমোজোমাল ফাইবার, second one continuous fiber,
Third one, discontinuous fiber. And the fourth one, interjonal fiber. হলো? তাহলে দেখ আমরা স্পিন্ডল ফাইবারকে চারটে টাইপে ডিভাইড করেছি। ক্রোমোজোমাল, please write down, it extends from pole to chromosome. It extends from pole to chromosome. Right? যে ক্রোমোজোমাল ফাইবার গুলো, স্পিন্ডল ফাইবার গুলো পোল থেকে ক্রোমোজোমাল পার্ট অবধি অ্যাটাচ থাকছে তাকে আমরা বলছি ক্রোমোজোমাল স্পিন্ডল ফাইবার অর ট্র্যাকটাইল ফাইবার। ঠিক আছে, ট্র্যাকটাইল ফাইবার। The second one, continuous fiber. কিছু ফাইবার আসছে, দেখ আমি এখন বোর্ডে যে ফাইবার গুলো এঁকেছি একটা পোল থেকে আরেকটা পোলে কানেক্টেড, তাই না? তো যেহেতু এই ফাইবার গুলো দুটো পোলকে কানেক্ট করে রয়েছে, so they are called continuous fiber. তাহলে continuous fiber এর ঘরে ওখানে লেখ, it extends from pole to pole. It extends from pole to pole. Discontinuous fiber, leg, it comes out from pole and it is incomplete. এইগুলো একটা পোল থেকে তৈরি হয় কিন্তু আরেকটা পোলে গিয়ে পৌঁছতে পারছে না, তাই একে আমরা বলছি ইনকমপ্লিট অর ডিসকন্টিনিউয়াস ফাইবার। হলো? এরপর দেখ interjonal fiber. Interjonal fiber, it extends between daughter chromosome. It extends between daughter chromosome. যখন ক্রোমোজোম গুলো যখন ডিভাইড করে যাবে, অ্যানাফেসিক মুভমেন্ট যখন শুরু হবে, সেই সময় এই স্পিন্ডল ফাইবার গুলো পয়েন্টেড। তো তাহলে স্পিন্ডল ফাইবার ফর্মেশন and arrangement of chromosome, the metaphysic plate, এই দুটো হচ্ছে আমার মেটাফেজের ইম্পর্টেন্ট ফিচার। I hope it is clear to all of you. এরপর মেটাফেজের পর ওরা যাবে অ্যানাফেজ, and please remember this anaphase is considered as the shortest phase. তাহলে তোদের কাছে যদি কোয়েশ্চেন থাকে লংগেস্ট কোনটা এন্ড শর্টেস্ট কোনটা নিশ্চয়ই বলতে পারবি। and এই অ্যানাফেজে তো আমরা জানি sister chromatid of each chromosome separate. এই যে chromatid এরা একজন আরেকজনের থেকে আলাদা হচ্ছে। The separated chromatids are referred to as the chromosome of the future nuclei, and this chromosome move towards opposite pole. এরা যখন আলাদা হয়ে যাচ্ছে তারা আলাদা হয়ে গিয়ে দুজনে দুটো অপোজিট পোলেতে চলে যায়, আর এই মুভমেন্টটাকেই তোরা বলেছিলিস অ্যানাফেজিক মুভমেন্ট, তাই না? and এই অ্যানাফেজিক মুভমেন্টে একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই আর কিন্তু স্পিন্ডল ফাইবার থাকে। বাট এইখানে আরো একটা পয়েন্ট অ্যানিমাল সেলের রেসপেক্টে একটুখানি মনে রাখবো, সেন্ট্রোমিয়ার কমপ্লিটলি স্প্লিট করে যায় এবং তার সাহায্য নিয়ে ক্রোম্যাটিডস গুলো সেপারেট হতে থাকে। সো তাহলে অ্যানাফেজিক মুভমেন্ট মানে chromatids separate from each other, right? and সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অ্যানাফেজিক মুভমেন্টের সময় সেন্ট্রোমিয়ারের এই যে অংশগুলো নিয়ে ক্রোমোজোমাল পার্ট যখন মুভ করে সেখানে তারা বিভিন্ন রকম আকৃতি যুক্ত হয়, ভি শেপ, এল শেপ,
জে শেপ, আই শেপ, তাই না? and তার উপর বেস করে আমরা তাদেরকে নাম দিয়ে থাকি। if the chromosome is V shape, তখন তাদেরকে আমরা নাম দিয়েছিলাম মেটাসেন্ট্রিক। যদি তারা এল শেপ হয় তখন তাকে সাব মেটাসেন্ট্রিক। যদি জে শেপ হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি তারা আই শেপ হয় then they are called টেলোসেন্ট্রিক। বাট আমরা নেক্সট ক্লাসে যাবার আগে একটা কোয়েশ্চেন তোদের জন্য রাখবো, দ্যাট ইজ কেন অ্যানাফেজিক মুভমেন্ট হয়, কেন অ্যানাফেজ সময় এই ক্রোম্যাটিড গুলো মুভ করতে থাকে। What is the reason behind anaphasic movement? I want the answer in the next part. But before that, metakinesis means the arrangement of chromosome in the metaphasic plate. যে পদ্ধতিতে এই ক্রোমোজোম গুলো এই মেটাফিজিক প্লেটে অ্যারেঞ্জ হয়েছে তাকেই আমরা বলছি কনগ্রেশন অর মেটাকাইনেসিস। আর একে ড্রামাটিক পিরিয়ড বলার কারণ এই ফেজে প্রত্যেকটা ফেজে পুরো সেলের পার্টিসিপেশন রয়েছে, বিভিন্ন ঘটনা এখানে ঘটছে। তোরা দেখলি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ বিভিন্ন ঘটনা ঘটলো, তাই একে আমরা বলি ড্রামাটিক পিরিয়ড। নয়ন্তিকা ক্রোমোসোমাল ফাইবারের সংকোচনের জন্য ওকে let's see, so we'll join in the next class and আমরা সেখানে গিয়ে দেখবো what is the reason behind chromosomal movement. Is there any doubt?